brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ লঙ্কা ধনে না লঙ্কা ধনে হলুদ MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। আর আমি আপনাদেরকে শুরুতেই জানাবো যে সূর্যপুর পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়েছিল, সেই সূর্যপুর পুলিশ ক্যাম্প মানে বারুইপুরের সূর্যপুর পুলিশ ক্যাম্প এখন কি অবস্থায় চলছে, পুলিশ কর্মীরা কোথায় ডিউটি করছেন দেখাবো আপনাদের। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আপনাদেরকে আমরা দুদিন আগে দেখেছিলাম না বারুইপুর ফাঁড়ির একটা ভিডিও, যেখানে আনন্দ সর্দার এবং প্রভাস মণ্ডলের কথোপকথন, দায় ঠেলাঠেলির পালা। আরও একটা ভিডিও, সেই ভিডিও ভাইরাল। সেখানে কি রয়েছে চাঞ্চল্যকর তথ্য দেখাবো, জানাবো। আর আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, এনকাউন্টার সেই ঘটনার সিআইডি তদন্ত নিল, কিন্তু আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে আসছে, জানাবো আমি সব্যসাচী। তবে সূর্যপুর কেমন আছে সৈকত? দুষ্কৃতীদের হামলার ক্ষত এখনো স্পষ্ট। হামলার দগদগে ঘা বারুইপুরের সূর্যপুর পুলিশ ক্যাম্পে। নাবালিকা ধর্ষণ খুনের পর কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু ক্যাম্পের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ভাঙা জানালার কাজ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই অস্থায়ী ব্যবস্থা করে কোনো রকমে দায়িত্ব পালন করছেন সূর্যপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা। এই ঘটনায় পুলিশ তদন্ত জোরদার শুরু করেছে। এখনো পর্যন্ত মোট 30 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আর এই মুহূর্তে সূর্যপুর পুলিশ ক্যাম্পের কি পরিস্থিতি সরেজমিনে দেখাবেন আমাদের প্রতিনিধি তথাগত। দেখো, একদমই আমি ঠিক যে ক্যাম্প, সেই ক্যাম্পের ঠিক মুখে দাঁড়িয়ে রয়েছি এবং তুমি দেখতেই পাচ্ছ সূর্যপুর পুলিশ ক্যাম্প, এবং যে পুলিশ ক্যাম্প লেখা যে বোর্ড, সেই বোর্ডটা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। তারপর আমি তোমাকে ঠিক এই সিঁড়ি দিয়ে, এই সিঁড়ির বর্তমান যে অবস্থা তোমাকে দেখানোর চেষ্টা করব। তুমি দেখতেই পাবে যে যত উপরে ওঠা যায় সিঁড়ির উপরে দিয়ে, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় যে ধ্বংসস্তূপের যে ছবি, যেমন ইট পড়ে রয়েছে, এই ইট দিয়ে হামলা চালানো হয়েছিল। এবং এখানে যত কাঁচ, যত যে সমস্ত জানলা ছিল, সেই জানলা কিন্তু প্রত্যেকটা জানলা ভাঙা হয়েছে এবং তার কাঁচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এবং আরও ছবিটা দেখাতে বলবো যে আরও যদি তুমি উপরের দিকে, অর্থাৎ যেখানে পুলিশ কর্মীরা রয়েছেন সেই জায়গার যে ছবিটা, সেই ছবিটা যদি তুমি দেখো, এখনও কিন্তু প্রায় ভগ্নপ্রায় অবস্থায়। কীভাবে বহু মানুষের মব, এবং এই যে বাঁশ, এই ধরনের বাঁশ, এই বাঁশ দিয়ে কিন্তু হামলা চালানো হয়েছিল। এবং এই সমস্ত যে কাঁচ, সেই সমস্ত কাঁচ কিন্তু জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ে রয়েছে, পুলিশ কর্মীদের নানান জিনিসপত্র। এবং এটা ক্যাম্পের ভেতরের দরজা, যেখানে পুলিশ কর্মীরা থাকেন, সেই জায়গাও কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। এই দরজা ভেঙে এর ভেতরে ঢুকে যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছে। এবং এখনও পর্যন্ত পুলিশ কর্মীরা কিন্তু এই অবস্থাতেই এখানে এখনও পর্যন্ত তারা রয়েছেন এবং এখানে তারা এখনও পর্যন্ত তাদের যে ডিউটি, সেই ডিউটি তারা করে যাচ্ছেন। কোনো রকমে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এখানে তারা তারা রয়েছেন এবং তাদের ডিউটি যেটা তারা সেটা করছেন। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই যে পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এই মামলায় এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও অনেকের সন্ধানে তল্লাশি চলছে। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও রয়েছে, সেই সমস্ত ভিডিওর ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মিডিয়াতে যে সমস্ত ছবি দেখা গিয়েছে বিক্ষোভের, সেই সমস্ত ছবি সংগ্রহ করে তাদের শনাক্তকরণ করে গ্রেপ্তারের কাজ চলছে এবং এই কাজ ক্রমাগত চলবে। এখন এই মুহূর্তে পুলিশ কর্মীরা ঠিক কোথায় অস্থায়ী ক্যাম্প করে তারা কাজ চালাচ্ছেন, সেই ছবিটা কি দেখানো সম্ভব? দেখো, এইটা পুলিশ কর্মীদের থাকার জায়গা। আপাতত এর থেকে বেশি ঘর নেই, এই একটা ঘরেই তাদের এই ক্যাম্পের, যেহেতু খুব বেশি জায়গা থাকে না, এখানেই মূলত পুলিশ কর্মীরা থাকতেন। এখানকার কোনো ল অ্যান্ড অর্ডারের সমস্যা হলে বা আইনশৃঙ্খলার অবনতি হলে এখান থেকেই তারা সেখানে বেরিয়ে যেতেন। যেহেতু
মূল থানা থেকে এই জায়গাটা অনেক দূরে, তাই হঠাৎ কোনো ঘটনা ঘটলে এখানে শুধুমাত্র পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা ছিল এবং এখান থেকে তারা তাদের ডিউটি করতে যেতেন। সেই জন্যই কিন্তু এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই ক্যাম্প এবার ফাঁড়িতে পরিণত হবে, অর্থাৎ এখানে কিন্তু লিখিতভাবে অভিযোগ জানানোর ব্যবস্থাও হবে। তার জন্য আলাদা জায়গা এবং ঘর দেখার কাজ শুরু করেছেন জেলা পুলিশের আধিকারিকরা। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সেই কাজ হবে। এর ফলে এই অঞ্চলের মানুষের কিন্তু অনেকটা সুবিধা হবে। তার জন্য যে কোনো অভিযোগ জানানোর জন্য এখান থেকে 10 কিলোমিটার দূরে বারুইপুর থানায় যেতে হবে না, এখানেই তারা অভিযোগ জানাতে পারবেন। সৈকত, তথাগত একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এটাকে ক্ষোভের নামে কার্যত গুন্ডামি করা হয়েছে, প্রতিবাদের নামে একেবারে পরিষ্কার ভাষায় গুন্ডামি চালানো হয়েছে এবং তার রোষ গিয়ে পড়েছে এই ফাঁড়ির ওপর। এই ফাঁড়ি তো মানুষের কাজেই ব্যবহৃত হয়, এই ফাঁড়িতে তো মানুষই অভিযোগ জানাতে আসেন। তাহলে এই যে ভাঙাচোরা অবস্থা, এর দায় তো নিতে হবে যারা ভাঙিয়েছেন। তুমি বলছিলে 30 জনকে গ্রেফতার করা হয়েছে, সংখ্যাটা কত হতে পারে, গ্রেফতারে কত দাঁড়াতে পারে? দেখো, যেটা জানা যাচ্ছে এলাকার বাসিন্দাদের সূত্র ধরে, যেমন স্থানীয় বাসিন্দারা ছিলেন, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল। বেশ কয়েকশো লোক কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই জানা গিয়েছে। এবং এই ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রে যেটা খবর, ইতিমধ্যে 30 জন গ্রেপ্তার হয়েছেন এবং আরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় যে সিসিটিভি ফুটেজ বা সোশ্যাল মিডিয়াতে যারা হামলা চালিয়েছেন তাদের যে ছবি, সেই সমস্ত ছবি ধরে কিন্তু শনাক্তকরণ করার কাজ চালানো হচ্ছে। এবং একাধিক জায়গায় হামলা হয়েছে, একাধিক জনের বাড়িতেও হামলা হয়েছে। শান্তনু মণ্ডল, যিনি বিজেপির নেতা, তার বাড়িতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যে ইন্দ্রজিৎ, যিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না, তাকে পিটিয়ে মারা হয়েছে। তো এই রকম ধরনের একাধিক ঘটনা ঘটেছে। সেই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং স্থানীয় যারা সোর্স রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ, এর পাশাপাশি বিভিন্ন যে ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করে। এই ভাঙচুরটা কি সবচেয়ে বেশি একেবারে ফার্স্ট ফ্লোরেই করা হয়েছে, নাকি নিচেও তুমি যেমনটা দেখাচ্ছিলে একেবারে যত্রতত্র ইট পড়ে রয়েছে, সেখানেও একই অবস্থা? ধরপাকড়ের কাজ চলছে, বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেকে গা ঢাকা দিয়েছে, অনেকে পালিয়ে গিয়েছেন এখান থেকে, কিন্তু কাউকেই ছাড়া হবে না। যারা এই ঘটনায় যুক্ত, যারা দোষী, তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। এই বিষয়টা কিন্তু জেলা পুলিশ। বেশ, ধন্যবাদ তথাগত আমাদের সঙ্গে থাকার জন্য। শুক্লা, আমি তো আবারও অধীর অপেক্ষায় রয়েছে। আবার একটা নতুন কি ভাইরাল ভিডিও তুমি দেখাবে বলছিলে? মঙ্গলবার দিন আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম, যে ভিডিওতে দেখা যাচ্ছে বারুইপুর ফাঁড়ির ভেতরে 2 অভিযুক্ত তারা দাঁড়িয়ে একে অপরের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করছে, নিজেরা নির্দোষ সেটা প্রমাণ করার চেষ্টা করছে। এবার 5 তারিখের একটা ভিডিও দেখাবো, যেটা একেবারে সাধারণ মানুষ এই প্রভাস মণ্ডলকে ঘিরে ধরেছে, তার উপর চাপ দেওয়া হচ্ছে, সব বলতে চাপ দেওয়া হচ্ছে। প্রভাস মণ্ডল এক এক করে প্রত্যেকের নাম বলছে যারা অভিযুক্ত এই মুহূর্তে পুলিশের জালে। সেই ভিডিও দেখাই। কোথায় বাড়ি? ছোট ভাই জিজ্ঞেস করো, ছোট ভাই কোথায় নিয়ে গেছে? কোথায়? নামটা বল না, তুই নামটা বল না, তুই নামটা বল, তুই নামটা বল। আরে সারা মদ খেয়েছ তো? আরে মেয়েটা মরে গেছে, তার ঠিক নেই, পাকাচ্ছে। স্যারের হাতে তুলে না, বিজেপি থেরাপি না দিলে হবে না। অফিসার আছে, স্যার আছে, স্যার এখন ওটাই বলবো, এখানে হবে না, ক্যাম্পে না ধরলে হবে না। চলো কোথায় আছে? সত্যি কথা বলে ক্যাম্পে নিয়ে যাবেন, কোথায় আছে বল? ছেড়ে দেবে, আরে নামটা বল, নামটা বল নাকি? নামটা বল। কোথায় বাড়ি গেছে ভাই? আনন্দটা হচ্ছে কি, ওই তোমার ওই ব্যাংকের, ওই যে ব্যাংকের পিছনে যে বাড়ি চালায়, গাড়ি চালায়। আচ্ছা, বাবুসানা বলো, বাবুসানা বলো। ব্যাংকের পিছনে, হ্যাঁ ব্যাংকের পিছনে গাড়ি চালায়। বাচ্চা মেয়ে
ক্যাম্পে চলো, ক্যাম্পে চলো। কোথায় কোথায় বাড়ি তো দিবাকরের বাড়ি চলে যায়। আনন্দটা কোন জায়গায় বাড়ি? ব্যাংকের পিছনে, তাই তো? ঠিক আছে, আমি আনন্দ নিয়েছি। অনেক কথোপকথন চলছে এবং তার মধ্যে একটা জিনিস পরিষ্কার, অনেক কিছু বোঝা গেল না ঠিক কথাই, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই প্রভাস মণ্ডল যেটা তদন্তেও বেরিয়ে এসছে যে বারবার কিন্তু তদন্তকারী আধিকারিকদের তিনি গুলিয়ে দিচ্ছিলেন সবটা, একবার এটা বলছেন একবার সেটা বলছেন। এই ভিডিও কিন্তু সেটাই প্রমাণ করছে। এই বিষয় নিয়ে আরো জানি, আমরা কথা বলবি। বিক্রম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। বিক্রম, যে নতুন ভিডিও এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, সেই ভিডিওতে প্রমাণিত যে মূল অভিযুক্ত, অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল শুরু থেকেই বিষয়টা গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। একেবারেই তদন্ত যত এগোয় পুলিশ কিন্তু নিশ্চিত হয়ে যায় যে এই প্রভাস মণ্ডল তিনি প্রধান অভিযুক্ত, তিনি মূল অভিযুক্ত। এবং তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এর আগে আমরা যে ভিডিওটি পুলিশ ক্যাম্পের ভেতরে দেখিয়েছি, সেখানে দুটো ভিডিওর ডিফারেন্স দেখলে তুমি বুঝে যাবে যে এই প্রভাস মণ্ডল সে প্রথম থেকেই কিন্তু মিথ্যে কথা বলছে। কেন এই কথা বলছি? কারণ যখন প্রভাস মণ্ডলকে একেবারে প্রথম স্থানীয় বাসিন্দারা তারা ধরে ফেলে, তারা আটক করে নিজেরাই, সেই সময় আজকে যে ভিডিও আমরা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে প্রভাস মণ্ডল তিনি কিন্তু বাকি যে তিন অভিযুক্ত যারা ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গিয়েছে, অর্থাৎ এই আনন্দ থেকে শুরু করে দিবাকর এবং তার সঙ্গে সঙ্গে কবির মোল্লা, এই তিনজনেরই নাম কিন্তু সে সেখানে বলছে। অথচ ক্যাম্পের ভিডিওটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সেখানে এই প্রভাস মণ্ডল তিনি বলছেন যে আনন্দ সর্দার এবং তার দুই বন্ধু, যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সেই দুই বন্ধু কারা, আনন্দর দুই বন্ধু কারা, তখন তিনি বলছেন যে আমি জানি না তারা কারা, কিন্তু আনন্দ এবং আনন্দর দুই বন্ধু। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে প্রথম থেকেই পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন এই প্রভাস মণ্ডল, প্রথম থেকেই পুলিশকে একেবারে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তদন্তের দিক ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং বারবার যখন দেখা যাচ্ছিল যে বিভিন্ন অভিযুক্তরা তারা একে অপরের দিকে দোষ চাপাচ্ছে, তখনই কিন্তু পুলিশের সন্দেহ হয় যে এই গোটা কাণ্ড ঘটানো হচ্ছে শুধুমাত্র তদন্তকে বিভ্রান্ত করার জন্য। এক্ষেত্রে দাঁড়িয়ে যে চারজনকে গ্রেফতার করা হয়েছিল পুলিশের তরফ থেকে এই প্রভাস মণ্ডল সহ, প্রত্যেকেরই কিন্তু টাওয়ার লোকেশন একই জায়গায় পাওয়া যায়। ঘটনার সময় ঘটনাস্থলে এই চারজনেরই টাওয়ার লোকেশন এক জায়গায় ছিল, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। এবং এই চারজনই এই খুন এবং ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছে। কিন্তু তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাকিউজড অর্থাৎ মূল অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত তিনি হলেন এই প্রভাস মণ্ডল এবং তার পাশাপাশি আনন্দ সর্দার, তারও কিন্তু গুরুত্ব এই তদন্তের ক্ষেত্রে অন্যতম। তার কারণ একেবারে এই প্রভাস মণ্ডল তার যে রোল, তার যে ভূমিকা উঠে আসছে, সেখানে জানা যাচ্ছে যে মূলত প্রভাস মণ্ডল তিনি গত 10 দিন ধরে এই ঘটার আগে তিনি রেকি করেছিলেন যে এই নাবালিকা তিনি কোন পথ দিয়ে যায়, কোন পথ দিয়ে ফেরে, কখন বেরোয়, সমস্ত কিছু কিন্তু সে তথ্য সংগ্রহ করে। এবং তারপর ঘটনার দিন কার্যত ওই নাবালিকাকে ভুলিয়ে সে সরাসরি ওই ঝুপড়িতে নিয়ে যায়, যেখানে ওই নাবালিকা নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এখন পুলিশ আধিকারিকরা তারা চেষ্টা করছেন এই তিনজন অর্থাৎ দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং একই সঙ্গে কিন্তু কবির মোল্লা, এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে আরও যদি নতুন কোনো তথ্য পাওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। এবং এই এনকাউন্টারের তদন্ত কিন্তু সিআইডি করছে। এবং যেমনটা বিক্রম আমাদেরকে জানাচ্ছিলেন যে 10 দিন আগে, মানে এই ঘটনার 10 দিন আগে থেকে রেকি করেছিল প্রভাস মণ্ডল। আর অন্যদিকে এই আনন্দ সর্দার যে অন্যতম মূল অভিযুক্ত, তাকে যখন জিজ্ঞাসা করা হয় প্রভাসকে চেনে কিনা, কবির মোল্লাকে চেনে কিনা, সে বলছে যে হ্যাঁ চেনে, কিন্তু কেন প্রভাস মণ্ডল তাদের নাম নিল সে জানে না, সব দোষ প্রভাসেরই, এমনটাই বলছে অন্যতম মূল অভিযুক্ত আনন্দ সর্দার। তার বক্তব্য শোনাই। তোমরা কি যুক্ত ছিলে কোনোভাবে? না না। তোমাদেরকে ধরলো কেন? প্রভাস মণ্ডল কি করেছিল? প্রভাস মণ্ডল কি করেছিল? তোমরা কি যুক্ত? মূল অভিযুক্ত কে? মূল অভিযুক্ত কে? মূল অভিযুক্ত কে? তোমরা চিনতে প্রভাসকে চিনতে? জানি না, সব আমাদের নামে মিথ্যে নামে এই করে দিয়েছে। তোমরা ছিলে না? তোমরা ছিলে না? তোমরা প্রভাসকে চিনতে? প্রভাতকে চিনতাম, ওই স্টেশনের ওপারে বাড়ি, কিন্তু আমার স্পটে ছিলাম না। এই ঘটনার সাথে কি যুক্ত ছিলে? না না না। তাহলে প্রভাস তোমাদের নাম করলো? কি করে বলবো স্যার? তোমার নাম কি? আমার নাম আনন্দ। কবির মোল্লাকে গাড়ি চিনতে? চালাতো, গাড়ির ড্রাইভার।
আর এই খবরের পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অভিযোগ উঠছে অন্য একটা বিষয়, সব্যসাচী বলবে। তবে এই মুহূর্তের বড়সড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ চিকিৎসক, সেই চিকিৎসকের মেয়ের বিরুদ্ধে এবারে কড়া পদক্ষেপ। সহকারী প্রফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। যোগ্যতা না থাকলেও সহকারী প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল মমতার ঘনিষ্ঠ চিকিৎসক এসপি দাসের মেয়ে রিয়াল দাসকে। মেডিকেল অফিসার থেকে তাকে একেবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে। বড় সড় অভিযোগ এই মুহূর্তে। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে, গোটা বিষয়টা একবার অনেক কাছ থেকে বুঝে নেব। অয়ন, দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘনিষ্ঠ চিকিৎসক ডক্টর এসপি দাস, তার মেয়ে ডক্টর রিয়াল দাস, তাকে নিয়োগ করা হয়েছিল একেবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু এই কথা বলার আগে তোমাকে বলে রাখি, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দুটি ক্যাডার রয়েছে। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, সেক্ষেত্রে কারা হন, তারা গ্রামের যারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হন, জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক হন, তারা হন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ক্যাডারে। আর এমইএস অর্থাৎ মেডিকেল এডুকেশন সার্ভিস, তারা হন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর র্যাঙ্ক হয়। এই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে বলে রাখি যে এই যে রিয়াল দাস, তিনি এমবিবিএস এর একজন একেবারে মেডিকেল অফিসার, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে তিনি পোস্টেড ছিলেন। তাকে নিয়ম ভেঙে ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল এডুকেশন সার্ভিস, সেখানে সেই ক্যাডারে নথিভুক্ত করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল। ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, সেইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছিল। তার যোগ্যতা শুধুমাত্র ছিল এমবিবিএস একজন চিকিৎসক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকিয়াট্রি হতে গেলে তার আলাদা এমডি ডিগ্রি দরকার হয় 3 বছরের। সেই ডিগ্রিটি ডক্টর রিয়াল দাসের ছিল না। কিন্তু নিয়ম ভেঙে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস থেকে ক্যাডার চেঞ্জ করে দেওয়া হয়েছে মেডিকেল এডুকেশন সার্ভিসে। টেকনিক্যালি তো যখন এই পদোন্নতি হলো, মাইনেও তো এক ধাক্কা অনেকটা বেড়ে গেছিল, তার মানে একদমই তাই। এক্ষেত্রেও কিন্তু নির্দেশ আছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের, ক্যাডার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাইনে কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। সেই যে অতিরিক্ত টাকা এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হলো তাকে ক্যাডার ব্যাক করা হলো, অর্থাৎ মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে পাঠানো হলো। ক্যাডার যখন ব্যাক করা হচ্ছে ডক্টর রিয়াল দাসকে, তিনি যে অতিরিক্ত মাইনে পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, সেই অতিরিক্ত মাইনে তাকে অবিলম্বে ফেরত দিতে বলা হলো। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকাকালীন যে অতিরিক্ত মাইনে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস থেকে, অতিরিক্ত যে মাইনে, সেই মাইনেও কিন্তু ফেরত দিতে বলা হচ্ছে একেবারে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। এমনটাই কিন্তু নির্দেশিকা গতকালই জারি করা হয়েছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন তোমাকে। কারণ মেডিকেল অফিসার থেকে এমডি ডিগ্রি ছাড়াই একেবারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রিয়াল দাসকে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে নিয়ে যাওয়া হয়েছিল। তার বিরুদ্ধে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নিল। মেডিকেল এডুকেশন সার্ভিস থেকে ক্যাডার পরিবর্তন করে তাকে আবার হেলথ সার্ভিসে ফেরানো হয়েছে এবং এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যে অতিরিক্ত টাকা তিনি এতদিন ধরে পেয়েছেন, সব টাকা, এক্সট্রা টাকা তাকে ফেরত দিতে হবে, এমনটাই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা। আর আপনাদের জানিয়ে রাখি, এসপি দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসক এবং শোনা যায় 21-এর ভোটের আগে মমতার পায়ে ওই যে ব্যান্ডেজ বাঁধা হয়েছিল, এই এসপি দাসই গোটা বিষয়টা করেছিলেন, ব্যান্ডেজ বেঁধেছিলেন। সেই মমতা ঘনিষ্ঠ চিকিৎসকের মেয়ে রিয়াল দাসকে অতিরিক্ত নিয়ম বহির্ভূত সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ এবং তার বিরুদ্ধে এবারে ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।